প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে দেশ বিনির্মাণের তাগিদ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির বর্ধিত সভায় তিনি বলেছেন, দেশের অর্জনকে নস্যাৎ করতে নানা চক্রান্ত চলছে, তাই দেশ ও জাতির স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ন্যূনতম সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন। এ যেন এক মিলন মেলা। দীর্ঘ ২৮ বছর পর বিএনপির এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের প্রায় ৪,০০০ নেতাকর্মী। চিকিৎসার জন্য লন্ডনে থাকায় খালেদা জিয়া সভায় যুক্ত হচ্ছেন না তা অনুমেয় ছিল। তবে হঠাৎ তার ভার্চুয়াল উপস্থিতিতে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হন নেতাকর্মীরা। ভিডিও বক্তব্যে বিএনপি চেয়ারপারসন জানান, চিকিৎসার জন্য বিদেশে থাকলেও রয়েছেন জনগণের পাশে। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। প্রাপ্ত অর্জন বিনষ্টে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান খালেদা জিয়া। গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। আগামী নির্বাচনে সাফল্যের জন্য কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বলেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য ও নির্বাচন বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। নতুন দলকে বিএনপি স্বাগত জানায় জানিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষা হবে এমন পররাষ্ট্রনীতি চান তারা। বিএনপি মনে করে বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই, বরং একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে। অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ। আহ্বান জানান ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার। দীর্ঘ ৩ দশক পর বিএনপির বর্ধিত সভা, যেখানে শুধু কেন্দ্রীয় নেতারাই নন, অংশ নিয়েছেন প্রান্তিক পর্যায়ের নেতারাও। তারা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই বর্ধিত সভা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে নিজেদের মধ্যে ঐক্যকেও। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভায় কেন্দ্র ছাড়াও অংশ নেন থানা, পৌরসভা, জেলা, উপজেলা পর্যায়ে ৩,৫০০ নেতাকর্মী। এতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট নির্দেশনা চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সময় পর বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ। সভার দ্বিতীয় অধিবেশনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন নিজেদের চাওয়া পাওয়ার কথা। আজকে এখানে আলোচনা হচ্ছে যে বিএনপি যে কোনোভাবে হোক জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য কাজ করবেন। ত্যাগী নেতাদেরকে সামনে পার্লামেন্টে আনবেন বা স্থানীয় নির্বাচনে আনবেন, এই প্রত্যাশাই আমাদের সবাই। বৈঠকে তৃণমূল নেতাদের মূল্যায়ন করে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। সৎ ও যোগ্য মানুষকে দলে অন্তর্ভুক্ত করার কথাও তুলে ধরেন নেতারা। দল গুছাইতে হইবে, সন্ত্রাস করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দলের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে চলতে হবে। নির্বাচন কেন্দ্রিক এবং
আন্দোলন কেন্দ্রিক আমাদেরকে সক্রিয় থাকার জন্য সাংগঠনিক যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা হয় এর আলোকেই আগামী দিনে দল পরিচালিত হবে। আমাদের যে 31 দফা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যারা দিয়েছেন সেটার মাধ্যমেই সেটাই সংস্কারের রূপরেখা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই অন্তর্বর্তী সরকারের। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত করছে বলেও অভিযোগ তার। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ কাল। নেতৃত্বে থাকছেন নাহিদ আক্তার, সার্জিস ও হাসনাত। এছাড়া সাংগঠনিক অন্য পদগুলোতে দেখা যাবে নাসরুদ্দিন, সামান্তা, হান্নান, নিভা, আরিফুল সহ কয়েক আলোচিত মুখ। গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া দলটি চায় সংসদের আগে জাতীয় নির্বাচন। জুমাতুল বিদার রিপোর্ট। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল ঘিরে আলোচনা সবখানে, নাম, নেতৃত্ব আর মার্কা। আগ্রহের কমতি নেই দলটির নির্বাচনী ভাবনা ঘিরে। নাহিদ ইসলামের পদত্যাগের পর নেতৃত্বের কাঠামো অনেকটা পরিষ্কার, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আদলে থাকছে 4 জনের নেতৃত্ব। আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠক পদে থাকতে পারেন আলোচিত নাহিদ, আক্তার, সার্জিস ও হাসনাত। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলি, এটা কোনো কনক্রিট জায়গা নয়। এখানকার কারো চেয়ে যদি অন্য কেউ বেশি ফাংশন করে, তার এই লিডারশিপের জায়গায় উঠে আসার যে পথটা, সেই পথটা সবসময় খোলা থাকবে। এবং এটা এক ব্যক্তি কেন্দ্রিক হবে না, 3, 4, 5 জনের একটি ডেকোরাম থাকবে, যারা তাদের জায়গা থেকে দায়িত্ব অনুযায়ী বিভিন্ন কাজগুলো ভাগ করে নেবেন। এছাড়া জ্যেষ্ঠ ও যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে থাকতে পারেন নাসিরুদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম, হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নাহিদা সারোয়ান নিভা। নাগরিক প্রত্যাশা পূরণে নামেও থাকছে ছাত্র জনতার বিপ্লবী চেতনা। ব্যক্তিকেন্দ্রিক মতাদর্শের বাইরে গিয়ে নতুন এই দলটি গঠিত হচ্ছে মধ্যপন্থী রাজনৈতিক আদর্শে, যেখানে নতুন বন্দোবস্তে থাকছে যোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া, ঐক্যমতের ভিত্তি। দলের হয়ে থাকছে না কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, যে মধ্যমপন্থী রাজনীতিতে বাংলাদেশের যারা দীর্ঘ সময় ধরে এখানে ইসলামোফোবিয়ার যে চর্চা হয়েছে তার বাইরে এসে একটা রাজনীতির কথা আমরা বলছি। আবার একই সাথে ধর্মীয় যে উগ্রতার জায়গাগুলো আছে, সাম্প্রদায়িক যে উগ্রতার জায়গাগুলো আছে, সেগুলো আমাদের রাজনীতিতে কোনোভাবেই আমরা স্থান দিতে চাই না। সব মিলিয়ে একটা অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলছি, যেখানে বাংলাদেশের মানুষের তাদের নাগরিক যে মর্যাদা আছে সেটা সব থেকে বড় প্রশ্ন হবে, বাংলাদেশের স্বার্থ সব থেকে বড় প্রশ্ন হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় নতুন দলটি। তাই সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানো হয়েছে তৃণমূল থেকেই। দায় সারা নয়, বরং অন্যায়ের প্রমাণে থাকছে দলীয় শাস্তির ব্যবস্থা। জাতীয় সংসদের আগে যদি আমরা তৃণমূল থেকেই আগে ইউনিয়ন, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে জেলা পর্যায়ের যে আমরা যদি ইনস্টিটিউশনগুলোকে এস্টাবলিশ করতে পারি, তাহলে যে আমাদের ক্ষমতার যেই বিকেন্দ্রীকরণ, আমরা যেটাকে ক্ষমতাকে এককেন্দ্রীকরণ যেটি হয়ে গিয়েছিল ফেসিবাদের সময়, আমরা সেই চক্র থেকে আমরা বের হতে পারবো। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য কতটা সক্ষম, সেটিরও একটি ফিল্ড টেস্ট সেটিও হয়ে যেতে পারে এই স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে। নাগরিক অধিকার প্রসঙ্গে আলোচিত মুখ সামান্তা শারমিন বলেন, গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রথমত আমরা গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণপরিষদ নির্বাচন যেহেতু সামনের দিনে নির্বাচন সংবিধানকে সংস্কার করবে এবং সংবিধানকে পুনর্লিখন করবে, সেখানে যদি সকলের পার্টিসিপেশন না থাকে সেটা প্রশ্নবিদ্ধ হবে। নতুন রাজনৈতিক দল হওয়ার পরে যেই ধরনের গণপরিষদের জন্য যে ধরনের যাত্রা করা প্রয়োজন সেটা তারা করবে, এবং সেটার জন্য যদি 3 আসনে প্রার্থী দেওয়া এটা যদি ক্রাইটেরিয়া হয়, তাহলে তারা সেটাও করবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন এই রাজনৈতিক দলের নেতাদের অঙ্গীকার দেশের প্রজাদের নাগরিক করে তোলার। অন্য দলগুলোর প্রতি আহ্বান,
দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। অভিষেক অনুষ্ঠানে মারামারি নিয়ে দুঃখ প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ ঘটনায় সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রিফাত রশিদ। আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, দোষীদের খুঁজে বের করতে 3 সদস্যের কমিটি করেছেন তারা। বৈষম্য বিরোধী সমন্বয়কদের গড়া ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময়ে ওঠে বৈষম্যের অভিযোগ। দুপক্ষের হাতাহাতি গড়ায় মারামারিতে আহতও হন বেশ কয়েকজন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন কমিটিতে পদ চেয়ে যারা সোচ্চার হয়েছিলেন তারা নতুন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রশিদের পদ আরও উপরে নেয়ারও দাবি জানান। বুধবারের সেই পরিস্থিতি নিয়ে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আসেন দুই পক্ষই। এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক দুঃখ প্রকাশ করে বলেন, মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত। দুঃখজনক হলো সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই। তো আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব, সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। জানান, এরই মধ্যে রিফাত রশিদ পদত্যাগ করেছেন। তবু আত্মপ্রকাশ ঘিরে জলঘোলা ও মারামারির ঘটনা কেন তা জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের এই তদন্ত কমিটির প্রধান থাকবেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী। গতকালকে রিফাত রশিদের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। পরে ঢাকা ও ঢাকার বাইরের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে 205 সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। রাজধানীর কারওয়ান বাজারে প্রকাশ্যে চাপাতি দিয়ে হামলা চালানো হলো পুলিশের উপর। ছিনিয়ে নেওয়া হয় আসামি। পরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ দৃশ্য মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার রেললাইন এলাকার। মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। পরে চাপাতি দিয়ে আঘাত করে আসামি ছিনিয়ে নেয় তারা। পুলিশ বাধ্য হয় ঘটনাস্থল ত্যাগ করতে। প্রত্যক্ষদর্শীরা দিলেন সেদিনকার বর্ণনা। আমরা এদিক দিয়ে তাকাইছি যে পুলিশরা মানে হিরুমসি টাইপের 2-3টা রান্দা আছিল একটা রাতে, আরেকগুলো ইট মারতে আছে, পাথর মারতে আছে। 2জন পুলিশ আসছিল, একজন পালাই দৌড় মারছে, আরেকজনে মানে সাবাটি দিয়ে কোপ দিছিল। আমরা এখান থেকে দেখছি পুলিশরা মনে করছে 2-3টা ছেলে ইয়ে করতেছে, মারতেছে, কোয়াইতেছে, এটা দেখছি। এসব বুঝছে পুলিশ বাধ্য হয়ে ছাড়া দিচ্ছে। এই ঘটনায় আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চান আইন শৃঙ্খলা বাহিনীর আরও বেশি তৎপরতা। আমার তো জানি না, কিন্তু আমি তো জানি না। এমনি ঘটনাটা কি আমরা খালি এইটুকু বলতে পারি না, কারণ আমি তো কিছু জানি না। তারপরে কি আমরা কি হইছে এই জায়গা আমরা ভাই এই জায়গা ঘটনা আমাদের দিকে মারামারি হইছে না, আমরা দেখছো। পুলিশ জানায় হামলার ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। তো 3 জনের মাদক ধরতে গেলে এই যেটা দেখতে অ্যাটাক করছে, পরে আমরা যারা এগুলি করছে তাদের বিরুদ্ধে একটা পুলিশ আদালতের মামলা নিয়ে নিচ্ছি, গ্রেপ্তারও করছি। এর আগেও এই এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করেছে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সন্ধ্যা 7টার খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পর। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। দেখছেন চ্যানেল 24। দর্শক, নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে প্রস্তুতির খবর জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জোমাতুল বিদা। বিদা, আগামীকালকে নতুন এই আলোচিত দলের আত্মপ্রকাশ হবার কথা, তার আগে আজকে প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? এখন
পর্যন্ত আতিক দুইটি রাস্তার মাঝে যে রোড ডিভাইডার রয়েছে সেখানটিতে পৃথকীকরণের কাজটি আমরা এসে দেখতে পেরেছি। যেহেতু ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনের ভিতরে একটি অনুষ্ঠান চলছে পৃথক একটি দলের, যার কারণে এই যে সড়কটি আগামীকাল ব্যবহার করা হবে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য, যার কারণে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে। রাস্তার ঠিক একটি পাশে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়ে তারা রাস্তাটি আসলে পৃথকীকরণের যেই কাজটি সেটি করছে। এটি শুধুমাত্র একটি পাশে তা কিন্তু নয়, উভয় পাশেই দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে তারা এই কাঠামো তৈরির মধ্য দিয়ে এটি আসলে চলাচলের ক্ষেত্রে হয়তো এটা স্টেজ করার আগে যেই বসার জায়গা হয়তো সেরকম কিছু একটির প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। একে এখানে যারা কাজ করছেন তারা পাশ থেকে বাঁশ নিয়ে এসে সেই কাঠামোটা তৈরির কাজটি করে যাচ্ছেন। রাস্তার অপর প্রান্তে অর্থাৎ রোড ডিভাইডারের কাজটি এখন চলছে, তার উল্টা পাশে যেই রয়েছে সেটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বেলা ৩টায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দলটি, যেটি নিয়ে আলোচনা সমালোচনা চারপাশে রয়েছে। নাম নিয়েও অনেক প্রশ্ন ছিল, যেটি কিছুক্ষণ আগেই তারা প্রকাশ করেছেন একেবারে চূড়ান্তভাবে জাতীয় নাগরিক পার্টি, এবং এরপরে আগামীকালের জন্য তারা কিন্তু ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাচ্ছেন এবং তারা তাদের আমন্ত্রণ পত্রটুকু পৌঁছে দিচ্ছেন আগামীকালের জন্য। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জীবিত অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে। জুলাই আগস্ট আন্দোলনে যাদের অঙ্গহানি হয়েছে তাদের পাশে দাঁড়াতেই আহত বিষয়ে ক্যাটাগরি করা হয়েছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা সহ ব্যাংক চেকের মাধ্যমে আহত এই ক্যাটাগরি তালিকাভুক্তরা পাবেন ৫ লাখ টাকা করে। ক্যাটাগরি বিতে আছেন ৯০৮ জন, তাদেরকে এককালীন ৩ লাখ টাকা দেয়া হবে। ক্যাটাগরি সিতে আছেন ১০,৬৪৮ জন, যারা চিকিৎসা পেয়ে সুস্থ। তারা প্রত্যেকেই পাবেন এককালীন ১ লাখ টাকা। এছাড়া শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা করে দেয়া হবে, যার মধ্যে চলতি অর্থ বছরের সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা পাবেন, বাকি ২০ লাখ টাকা দেয়া হবে পরের অর্থ বছরে। মাসিক ২০,০০০ টাকা সহ পাবেন ৩টি মেডিকেল সুবিধা। সরকারি আধা সরকারি চাকরিতেও সুবিধা পাবে শহীদ পরিবার। বেক্সিমকোর বন্ধ ১৪ কারখানার কর্মী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধ শুরু হবে ৯ মার্চ থেকে। সচিবালয়ে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, পাওনা মেটাতে প্রয়োজনীয় ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা জোগাড় হয়েছে। বেক্সিমকোর শেয়ার বা কোনো কিছু বিক্রি করা এখনো সম্ভব হয়নি বলেও জানান তিনি। ব্যাংক ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা যারা ইনভলভড এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। এই মেয়ে সস খাবে? প্রাণ সস? আরে দুষ্টু খাবে, এই নাও। মজা না? খেলে মুখে লাগাবে। তোকে আর দিব না। একা একা খাচ্ছো? শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। তাজা টমেটোতে তৈরি মজাদার প্রাণ মিনি সস। প্রাণ সস, সসের বস। কর্নেল অব দ্য রেজিমেন্ট হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। এ সময় দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দেন জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে রাজশাহী সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এছাড়াও কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে এই রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করতে নানা প্রক্রিয়ার কথা বলেন সেনাপ্রধান। বলেন, আধুনিক ও যুগ উপযোগী যে কোনো প্রয়োজনীয় সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকার কথা। আমি যে কোনো কন্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি, অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। সময় হলো আরও একটা বিরতি, সাথেই থাকুন, একটু পরেই ফিরবো।